বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সড়ক বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি, উঠে আসছে সাপও। পদ্মায় বিলীন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের একাংশ। ঈদের 3 দিন আগেও ক্রেতাশূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি। বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। চট্টগ্রামে আটক 6। করোনায় দেশে মোট মৃত্যু 3000, সবশেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের, স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রীর। এবং ওয়াসার এমডির যোগসাজশে সাভারে প্রায় 50 কিলোমিটার পাইপলাইন না বসিয়েই শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ। 46 পাম্পের মধ্যে বসেছে মাত্র অর্ধেক, বাড়ছে পানি সংকট। দেখছিলেন জনপদের সময়। শিরোনাম জনপদের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। হুহু করে লোকালয়ে ঢুকছে বানের পানি। উত্তর থেকে নেমে আসা ঢালে ভাঙছে বাঁধ, সড়ক ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সব হারিয়ে অসহায় মানুষের দিন কাটছে না খেয়ে। উত্তরে পানি কমলেও ছায়া ফেলছে ভাঙনের আতঙ্ক। পানির তীব্র স্রোতে একের পর এক ভেঙে যাচ্ছে বাঁধ আর রাস্তাঘাট। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট সব মিলিয়ে চরম দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটাচ্ছেন বানভাসীরা। হঠাৎ করে 3:30টার সময় গাছটা নিয়ে ভাঙে শরীয়তপুর জাজিরা ঢাকা সড়কের কোটাপাড়া থেকে জামতলা পর্যন্ত 5 কিলোমিটার ডুবে গেছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে গাড়ির চাকা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। বড় বড় গর্ত আর পানির যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মুন্সিগঞ্জে থই থই পানি, বন্যার পানিতে তলিয়ে 178টি গ্রামের হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। 10 দিন ধরে আমরা এই জায়গায় আছি, রাস্তাঘাটে বাইরে যেতে পারতাছি না। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বড় বাসালিয়া লৌহজং নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ। চলাচলের জন্য বিশাল সমস্যা, এই ব্রিজটা আমাদের খুব জরুরি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বেড়ে প্রবল চাপে মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতি বছর মনে করেন ভাঙ্গে, আবার বাঁধে, আবার ভাঙ্গে, একবারে ক্ষতি হয়ে যায় বেশি আরো। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদ নদীর পানি কমলেও বন্যা দুর্গতদের দুর্ভোগ কমেনি। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। তৃতীয় দফার বন্যায় সবচেয়ে বিপর্যস্ত জামালপুর। ঘরে হাঁটু পানি, বিষাক্ত সাপের সঙ্গে বাস করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। করোনাকালে বন্যায় দুর্বিষহ জীবন। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। 1.5 মাসের বন্যায় বিপর্যস্ত জামালপুরের জনপদ। এখনো তীব্র স্রোতে পানি ঢুকছে লোকালয়ে, এতে বেড়েই চলেছে দুর্ভোগের মাত্রা। ছেলেমেয়েরা নেই কাছে, সবাই যে যার মতো কর্মস্থলে। বাবা মায়ের খোঁজ রাখেন না সন্তানরা। বন্যায় দুর্বিষহ দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের। পানিবন্দী জীবন গত 1 মাস ধরে। মছির উদ্দিন ও হাজেরা বেগমের মতো ঘরে হাঁটু পানির মধ্যেই এ জনপদের বেশিরভাগ মানুষকেই ঘাটে পা গুটিয়ে থাকতে হচ্ছে। ঝুঁকি নিয়ে বসবাস, জীবন কেড়ে নেয়া বিষাক্ত সাপের সঙ্গেই। ঘরের মধ্যে বন্যার পানি, এত সাপ, এত ভয়ে ছিল, ঘুমার খাইনে আতঙ্ক হয়ে থাকি। তবে শিশুদের জীবনটা একটু অন্যরকম। খেলার জায়গা না পেয়ে পানিতেই জল কেলিতে ব্যস্ত তারা। এ যেন দুর্ভোগের মধ্যে আনন্দের আরেক জগৎ। করোনা ছবলের পর বন্যা কেড়ে নিয়েছে এসব এলাকার মানুষের আয় রোজগার। অধিকাংশ মানুষের কপালে জোটেনি সরকারি ত্রাণ, তাই পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন কাটছে খোলা জায়গায় কোনো মতে। এখন তো মাছ পাওয়া না, কর্মও নাই, এখন কি খাওয়া যায় মানুষ বাঁচবো? 5টা মেয়ে, আমরা খাই কি ভাঞ্জে, চলিবে কি ভাঞ্জে। জেলার 7 উপজেলার 59টি ইউনিয়নের 11 লাখ মানুষ বন্যা কবলিত। সময় সংবাদ, জামালপুর।
পদ্মার তীব্র স্রোতে ভেগে তলিয়ে গেছে শিমুলিয়ার ৩ নম্বর ঘাট। একটি মাত্র ঘাট দিয়ে সীমিত আকারে চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ। চোখের সামনে এভাবেই বিলীন হয়ে যায় শিমুলিয়ার ৩ নম্বর ঘাট। ভাঙনের মুখে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মাত্র 5টি ফেরি দিয়ে সীমিত আকারে চালু করা হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। পারাপারে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগায় ঘাটের উভয় পারে ক্রমেই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। নদী ভাঙ্গনে স্রোতের কারণে নিচে অর্ধেক পরিমাণ র্যামসহ ডুবে গেছে। যা মালামাল ছিল, দোকানদার ছিল, তাদের বিকল্প রাস্তায় তারা উদ্ধার করতে পারে না, সব চলে গেছে। সাধারণত আগে একটা মসজিদ ভাঙছে, তারপরে এখানে একটা ঘর ভাঙছে। ভাঙ্গন রোধ না হওয়া পর্যন্ত পরবর্তী ঘাটগুলো ঝুঁকির ভিতরে আছে। ছোট ফেরি দিয়ে তো আমাদের এই ঈদ পারপাস করা যাবে না, শুধু হয়তো আমরা জরুরি গাড়িগুলো আমরা পার করতে পারবো। আর ৩ নম্বর ঘাটটা সচল না হওয়া পর্যন্ত আমরা এখানে আনলোড করার কোনো সুযোগ নাই। মঙ্গলবার সকাল থেকেই ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করেই লঞ্চ ও স্পিড বোটে যাত্রী পারাপার হতে দেখা যায়। ফেরি কম চলার কারণে মনে করেন যে আমরা এইভাবে আটকে আছি। একটু জ্যাম আছে, আগের চেয়ে অনেক লেট হচ্ছে আর কি। ফেরিটা পেতে একটু কষ্ট হচ্ছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে 17টি ফেরি চলাচল করে থাকে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কোরবানির ঈদের আর মাত্র 3 দিন বাকি থাকলেও রাজধানীতে এখনও জমে ওঠেনি পশুর হাট। এদিকে রাজধানীর একটি পশুর হাট পরিদর্শন শেষে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র স্বাস্থ্যবিধি মেনে সবাইকে হাটে প্রবেশের আহ্বান জানিয়েছেন। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন তিনি। নগর পরিষ্কার রাখতে নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির আহ্বান জানান মেয়র। রাজধানীর হাটগুলোতে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কম হলেও এখনও ঢাকার বাইরে থেকে গরু আসছে। এবার হাটে বড় আকারের গরুর চাহিদা ও দাম তুলনামূলক কম। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন খামারি ও বিক্রেতারা। তবে প্রত্যাশিত ক্রেতা সমাগম না থাকায় দুশ্চিন্তায় আছেন ঢাকার বাইরে থেকে আসা ব্যাপারীরা। দাম দর এখনো কেউ কিছু বলে নাই। ক্রেতা আসতে এসে জিজ্ঞাসা করে চলে যাচ্ছে। ক্রেতারা যাচাই বাছাই করে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন। কোরবানির পশু আসলে লাভ লসের কোনো বিষয় না। যদি পছন্দ হয়, নিখুঁত হয়, 2-4 হাজার টাকা কম আর বেশি আমরা নিয়ে নিতে প্রস্তুত। কোরবানির গরু 3-4 দিন আগে থেকে পালন করে আর কি কোরবানি দেওয়াটাই উচিত, এর জন্য আমরা একটু আগে নিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর ভাটারা পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় হাটে আসা ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এবারটা আপনারা যারা আসবেন, মেহেরবানি করে স্বাস্থ্যবিধি আপনার উপরে, আপনার সুরক্ষা আপনার উপরে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব আমরা। এদিকে মাস্ক না পরায় ভাটারা পশুর হাটের 3 জন ব্যাপারীকে 500 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা, মাস্ক বিশেষ করে মাস্ক পরছে কিনা, এটা আমরা বেশি সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মাস্ক পরার উপরে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 17টি পশুর হাট বসেছে। পশু বেচাকেনা চলবে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। নেশা জাতীয় দ্রব্য খাইয়ে টাকা লুটের পাশাপাশি যাত্রী সেজে ছিনিয়ে নেওয়া হচ্ছে অটোরিকশাও। এমন এক চক্রের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যাত্রীবেশে সিএনজিতে উঠে এ দলের সদস্যরা এরপর চা কিংবা জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে সিএনজি নিয়ে চম্পট দেয়। পরে মালিকের কাছ থেকে আদায় করে লাখ টাকা মুক্তিপণ। চট্টগ্রামে আমরা 6 জন সহ আরও চট্টগ্রামের বাইরে ঢাকা, গোপালগঞ্জ সহ আরও জড়িত আছে বলে আমরা তাদের কাছ থেকে আমরা প্রমাণ পেয়েছি। পুলিশ জানায় সারা দেশে হাট কেন্দ্রিক গরুর ক্রেতা এবং ব্যাপারীদের টার্গেট করেছিল এই দলটি। গরুর বাজার বা বিভিন্ন সময় টাকা ক্যারি করে এবং যারা ঘরমুখী হয় এইসব যাত্রী এবং এইসব গাড়িগুলোকে টার্গেট করে তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে আমাদের কাছে তথ্য দিয়েছে। গত 1 মাসে অজ্ঞান করে বিপুল পরিমাণ টাকা লুটের পাশাপাশি 5টি সিএনজি অটোরিকশা থেকে 5 লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে দলের প্রধান আবু তাহের ওরফে রকি মামা। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে গডফাদার মাওলা। গাড়ি আনে আমার গলি দিলে আমরা ড্রাইভারটা গরুনা রাখি, ঠিক আছে, পরে ফোন দিলে ভাই গাড়িটা বাড়ি করে দাও। সার লগে কিছু খাওয়াই মিয়ে লই যায়, ড্রাইভারের হালাই দিই। আটককৃত 6 জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 8 থেকে 10টি করে মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
জনপদের সময় আরও থাকছে। ঈদের পর খুলে দেওয়া হতে পারে কক্সবাজার সমুদ্র সৈকত, এখনই ভিড় করছেন অনেকে। পতেঙ্গায় গণজমায়েতে নিষেধাজ্ঞা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে বাইরের চাপের বিষয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। তার সময় কোনো চাপ ছিল না বলেও জানান তিনি। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোক বসানোর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর বলেই মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সিন্ডিকেট কথাটা যে ব্যবহার হয় এটা আমরা অতিরঞ্জিত। সিন্ডিকেট থাকতে পারে, আমি তো চোখে দেখিনি। করোনাকালে দেশের স্বাস্থ্য খাতে যখন ঘটে চলেছে একের পর এক তুগলকি কাণ্ড, তখনও বরাবরই সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করে এসেছেন মন্ত্রী। এক মাসেরও বেশি সময় পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে এসে দুটো বিষয়ে মুখ খুলেন তিনি। এক, মন্ত্রণালয়ের কাজে বাইরে থেকে নানা চাপ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। দুই, যোগ্য লোককে যোগ্য স্থানে রাখা প্রয়োজন বলেও মত দেন তিনি। যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের কাছে প্রশ্ন ছিল, এই ধরনের কোনো চাপ তার সময়ে ছিল কিনা। আর পরিষ্কার করে তিনি বলতেন যে খারাপ মাস্ক কেনার জন্য চাপ দিচ্ছে, খারাপ পিপি দিতে হবে, সেটার জন্য আমার বোধগম্য নয়। চাপ দেশে না দেশের বাইরে, না দেশের সরকারের মধ্যে, না কোথায়, না মন্ত্রীরা, না পলিটিক্যাল পার্টিরা, আমি জানি না। দায়িত্বপূর্ণ পদে বসানোর উপযুক্ত ব্যক্তিকে বসানোর কাজটা বর্তায় কার উপর? বেশিরভাগ পোস্টিং কোনো নিয়ম মেনে হয় না। এটা আইদার রাজনৈতিক সুপারিশে হয় অথবা মন্ত্রণালয় থেকে তাদের ইচ্ছা মতো। এই দুর্যোগে সব চাপ সামলে নিতে মন্ত্রণালয়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। ১২,৭১৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৯৬০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত এবং প্রায় ২০,০০০ মানুষ প্রতি বছর হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অথচ হেপাটাইটিসে আক্রান্ত রোগীদের ১০ জনের ৯ জনই জানেন না তারা এই ভাইরাসে আক্রান্ত। নমুনা সংগ্রহ হয়েছে ১৩,০৭০টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ২৪ ঘন্টায় ১২,৭১৪টি। এ পর্যন্ত শনাক্ত ২,২৯,১৮৫ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ১,৭৩১ জন এবং এ পর্যন্ত সুস্থ ১,২৭,৪১৪ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন নারী। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ১৪৩তম দিনে এসে মৃতের সংখ্যা স্পর্শ করল ৩,০০০-এ। আগের দিনের তুলনায় যদিও পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু বেড়েছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৭১৪ জনের, যাতে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৯৬০ জন। আর ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০০। গত ৯ জুনের পর এই প্রথম আমরা দেখলাম টানা ৭ দিন আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩,০০০-এর নিচে রয়েছে। গত ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ ২৮শে জুলাই ২,৯৬০ জন। আর সবচেয়ে যেদিন আক্রান্ত শনাক্ত কম হয়েছিল সেদিন ছিল ২৬শে জুলাই ২,২৭৫ জন। গত ২৪ ঘন্টায় যে ৩৫ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ২৬ জনই পুরুষ এবং ৯ জন নারী। আর সবচেয়ে বেশি যে বয়সের মধ্যে মানুষ মারা গিয়েছেন সেটি হলো ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন। বরাবরের মতো স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে আজকেও রোগ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সকলের সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে সম্ভব কোভিড-১৯ সংক্রমণের যে হার সেটিকে কমিয়ে আনা। ওয়াসার এমডির যোগসাজশে সাভারের ভাকুরতায় প্রায় ৫০ কিলোমিটার পাইপলাইন না বসিয়েই শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সাভার ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীতে দৈনিক ১৫ কোটি লিটার পানি সরবরাহের কথা থাকলেও ৫ কোটি লিটার সরবরাহ করছে ঢাকা ওয়াসা। যদিও এরই মধ্যে শেষ দেখানো হয়েছে ৫৭৩ কোটি টাকার প্রকল্পটি। আজহার লিমনের ২ পর্বের ধারাবাহিকে শেষ পর্ব আজ, ছবি তুলেছেন আল মামুন। সাভারের ভাকুরতা
তেঁতুলঝরা। বলা হয়েছিল শহরতলির অপেক্ষাকৃত এ নিম্নাঞ্চলের নিচেই রয়েছে পানির খনি, হিমালয়ের হিমবাহ থেকে যার সরাসরি সংযোগ। দৈনিক 15 কোটি লিটার করে অন্তত 40 বছর ধরে যা চাহিদা মেটাবে পানির সংকটে থাকা মিরপুরবাসীকে। কিন্তু প্রকল্প চালুর পর কখনোই লক্ষ্য পূরণ হয়নি এই প্রকল্পের 46টি পাম্পের মধ্যে এখানে একটি পাম্প থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু গভীর একটি নলকূপ ছাড়া এখানে নেই কোনো স্থাপনা, নেই কোনো পানির পাম্প। স্থানীয়দের জন্য পানি সরবরাহের প্রায় 45 কিলোমিটার পাইপলাইন না বসিয়ে তুলে নেওয়া হয়েছে তার বিল। আর এসবই ঘটেছে ওয়াসা এমডির যোগসাজশে। এ নথি বলছে সংখ্যার ঘর খালি রেখেই তৈরি করা হয়েছে প্রকল্পের ডিপিপি, পাশ করিয়েও নেওয়া হয়েছে তা। অনলাইনে সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। 7টা পানির পাম্প সেখানে নাই, কিন্তু প্রকল্পের অর্থ এবং মেয়াদ সবই শেষ। তাহলে এই টাকাগুলো স্যার গেল কোথায় স্যার? আমি আপনাকে সব কাগজগুলো আগে দেখে তারপরে আপনাকে আবার ফরওয়ার্ডিং করে দেব। প্রকল্পের পরামর্শ কমিটির এই সদস্য বলছেন, বিশেষজ্ঞ হিসেবে রাখা হলেও পুরো প্রকল্পে ডাকা হয়নি তাকে। এই অ্যাসেসমেন্টে যদি তারা করে থাকেন যেটা 100 বছর, তাহলে এটা 1 বছর পরে যদি ফেলিওর হয়, ডেফিনেটলি দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ রং। 2012 সালে 521 কোটি টাকা ব্যয় নেওয়া হয় তেঁতুলঝাড়া ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প। এরপর 2 দফা মেয়াদ বাড়িয়ে এ প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 573 কোটি টাকা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে 4 মাসের বেশি সময় ধরে বন্ধ কক্সবাজারের সব পর্যটন স্পট সহ সৈকতে দর্শনার্থীদের প্রবেশাধিকার, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখন প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। সৈকতে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে টুরিস্ট পুলিশ। আর কিভাবে সৈকত উন্মুক্ত করা যায় তা ঈদুল আজহার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ সময় লকডাউন থাকার পর সৈকতে প্রবেশ করতে এখন ভিড় করছেন পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরা, কিন্তু প্রতিটি পয়েন্টে প্রবেশ ঠেকাতে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই পুলিশি বাঁধার মুখে আগতরা ঝাউবিতি কিংবা বালিয়াড়িতে বসে সৈকত দেখছেন। বাসায় ভালো লাগতেছে না, তার কারণে একটু রিফ্রেশমেন্টের জন্য এদের ঘুরতে আসছি। বিচে আমাদেরকে যেতে দিচ্ছে না প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তবে প্রতিনিয়ত দর্শনার্থীদের নিয়ে বেগ পেতে হচ্ছে। আবার অনেকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 34-35 জন ফোর্স অফিসার্স নিয়োজিত আছেন, তারা প্রতিনিয়ত একটু ব্যাক পায়। তারপরেও আমরা চেষ্টা করছি জনসাধারণকে এই বিচে আগুন না আসতে। জেলা প্রশাসক জানালেন, সৈকত সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি ঈদুল আজহার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের পরে আমরা আসলে পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কিভাবে আমরা এই পর্যটনকে সীমিত পরিসরে উন্মুক্ত করতে পারি। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের 18 মার্চ থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের সকল পর্যটন স্পট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বর্ষায় বেহাল দশা চট্টগ্রামের বেশিরভাগ সড়কের বড় বড় গর্তে জমে আছে পানি। নির্মাণে তদারকি না থাকায় প্রতি বর্ষায় এ হাল হয় বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। আর ভাঙা সড়ক দ্রুত মেরামতের গদবাঁধা আশ্বাস সিটি মেয়রের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেখে যেন মনে হবে গ্রামীণ কোনো মেঠো পথ, বড় বড় গর্ত হয়ে পানি জমে আছে, চলাচল করছে ট্রাক আর লরি। বন্দরনগরীর নয়াবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক এটি। কয়েকদিনের বর্ষণে এমন বেহাল অবস্থার সৃষ্টি। নগরীর অ্যাক্সেস রোড, পোর্ট কানেক্টিং সড়ক, বদ্দারহাট, ঈদগাহ, চকবাজার সহ প্রতিটি সড়কে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এই কিছু কিছু জায়গা বাকি রয়েছে, এই জায়গাটা করতে আজকে এতদিন সময় লাগে, তা আমরা চলাফেরা কেমন করবো? কিছুদিন আগে একজন রুগী মারা গেছে, যানজটের কারণে যাইতে পারে নাই। বর্ষার আগে এই রাস্তাটা ঠিক করাটা উচিত ছিল। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। গর্তের কারণে বারবার গাড়ি নষ্ট হচ্ছে। আমার 4টা শখের দ্বারা 4টা চলে গেছে। এখন ইনকাম দিয়ে মালিককে 500, খরচ হয়ে যায় 3000। সড়কগুলো তৈরি করার সময় মান নিয়ন্ত্রণ না করার কারণে বর্ষা আসলেই এই দুরবস্থার সৃষ্টি হয় বলে অভিমত এই নগর পরিকল্পনাবিদের। বিটুমিন একটা কেমিক্যাল, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন গলানো না হয় তার যে বন্ডিংটা সেটা আসে না, এবং দেখা যায় কি অল্প বৃষ্টিতেই সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়। জনগণের দুর্দশা লাঘবে ভাঙা সড়কগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিলেন সিটি মেয়র। আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছি এবং সেই হিসাবে তারা কাজ করছেন যাতে আমাদের খোয়া দিয়ে এটা যাতে চলাচল করে গর্তগুলো বহন করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন 1000 কিলোমিটারের বেশি সড়ক রয়েছে। নগরীর প্রতিটি সড়কেরই এখন বেহাল অবস্থা। চট্টগ্রামের
পুরো শহর জুড়ে কি অবস্থা সৃষ্টি হবে সেটি এখন ভাববার বিষয়। চট্টগ্রামের নয়াবাজার এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। 25,000 শ্রমিককে অবসরে পাঠানোর পর এবার রাষ্ট্রায়ত্ত পাটকল কর্পোরেশনের লোকবল ছাঁটাই করতে যাচ্ছে সরকার। এছাড়া সংস্কার প্রয়োজন এমন খাত চিহ্নিত করতে কাজ করছে একটি কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতে ঈদের পর ছাঁটাই শুরু হবে। বিশ্ববাজারে পাট পণ্যের চাহিদা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। খোদ মন্ত্রণালয় বলছে বিশ্বে পাট ও পাট পণ্যের চাহিদা বাড়ছে, অথচ লোকসানের কারণ দেখিয়ে বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। প্রায় 25,000 শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণ ও পাট ব্যবসায়ীদের কাছে দেনা পরিশোধ বাবদ সরকারকে গচ্চা দিতে হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। এরই মধ্যে শুরু হয়েছে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম। 1 মাসের টাকা ইতিমধ্যেই আমাদেরকে অর্থ মন্ত্রণালয় থেকে দিয়ে দিয়েছে। আমরা ঈদের আগেই 8 মাসের টাকা অলরেডি চলে গেছে তাদের কাছে, আর বাকি টাকাটা তাদের কাছে আমরা দিব। পাটকল যখন বন্ধ তখন নানা অনিয়ম ও দুর্নীতির ভারে জর্জরিত বিজেএমসির কর্মকর্তা কর্মচারীদের কি হবে, এমন প্রশ্নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানালেন ছেঁটে ফেলা হবে অপ্রয়োজনীয় লোকবল। অবশ্যই বিজেএমসির কর্মকর্তা কর্মচারী কাঠামো পুনর্বিন্যাস করা হবে। প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারীর সংখ্যা নির্ধারণ করা, বিজনেস মডেল নবায়ন করা, এসবই দেখা হবে এবং একসাথেই খুব দ্রুতই সম্পন্ন হবে। পাট পণ্য উৎপাদনে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর অবদান মাত্র 8%, বাকি 92% বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। তাই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রভাব অভ্যন্তরীণ বাজারে কাঁচা পাটের দামে পড়বে না বলে মনে করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। সড়ক বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি উঠে আসছে সাপও। পদ্মায় বিলীন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের একাংশ। ঈদের 3 দিন আগেও ক্রেতা শূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি। বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। চট্টগ্রামে আটক 6। করোনায় দেশে মোট মৃত্যু 3,000, সবশেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের, স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রীর। এবং ওয়াসার এমডির যোগসাজশে সাভারে প্রায় 50 কিলোমিটার পাইপলাইন না বসিয়েই 100 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ। 46টি পাম্পের মধ্যে বসেছে মাত্র অর্ধেক, বাড়ছে পানি সংকট। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।